স্বাগত ৭১-এর খেলা যুগের সাথে আছে আমি কোহিনুর কণা। ইউটার্ন নিয়ে নিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে তারা 15 ফেব্রুয়ারি যে ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে না বলছিল, সেই ম্যাচটা তারা খেলবে। তাদের সরকার দিয়ে দিয়েছে সেই অনুমতিপত্র। সেসব নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশও তো কিছু না কিছু পেয়েছে এবারের এই বৈঠক থেকে। সব কিছু নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। তিতুমির, শুভ সকাল। আপনার সাথে আমার শেষ দিন কথা হয়েছিল অফ ইয়ারে যে পাকিস্তান এই ম্যাচটা খেলবেই। এখন বলেন ইউটার্নটা কেমন লাগলো? প্রথমে আসলে আমাকে বোধহয় নিজেকে এটা স্বীকার করে নিতে হবে যে আমি শুধু আপনার সঙ্গে না, আর অনেকের সঙ্গে অফ ইয়ারে এবং অন ইয়ারেও প্রবলেম বলেছিলাম যে এই সিদ্ধান্ত পাকিস্তান বদলাবে না, বিকজ এটা পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতা থেকে এসেছে। কিন্তু পাকিস্তান যে আসলে আনপ্রেডিক্টেবল, কিন্তু এই জায়গাটাই আসলে পাকিস্তান কি পেল সিদ্ধান্তটা বদল করে। খুব ইন্টারেস্টিংলি পাকিস্তান কিন্তু দৃশ্যমান অর্থে সরাসরি কিছু পাচ্ছে না, বরং বাংলাদেশের কাছে অনেক কিছু এসেছে। প্রথমত বাংলাদেশের কোনো জরিমানা হচ্ছে না আর্থিক বা কোনো রকম, আর সেকেন্ডলি বাংলাদেশ আরেকটা আইসিসি টুর্নামেন্ট পেতে যাচ্ছে 2031-এর আগে। পাকিস্তানের এখানে আসলে পাওয়ার জিনিসটা তাহলে কি? একটা হচ্ছে যে তারা একটা মেসেজ দিতে পেরেছে যে মানে তারা এই জায়গাটায় না আসলে জিতেছেই বলতে হবে অবভিয়াসলি, যে ভারত বরং আইসিসিকে দৌড়াতে হয়েছে তাদের কাছে অফার নিয়ে, এবং পাকিস্তান বাংলাদেশকে সুবিধা এনে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা আসলে নিজেদের মানে যে কোনো কিছু হয় না যে ধরেন এন্টি ইন্ডিয়ান যে কোনো কিছু হলে পাকিস্তানের জন্য সেটা জয়ের মতো, সেই ক্ষেত্রেও তারা এটা মনে করছে যে মর্যাদার লড়াইয়ে তারা জিতেছে, যেটা আলটিমেটলি লাভ এনে দিয়েছে বাংলাদেশকে। এবং সে কারণে আমিনুল ইসলাম বুলবুল সেখানে গিয়ে অ্যাডভোকেসি করেছেন আইসিসির হয়ে পিসিবির কাছে। সো একটা জিনিস হচ্ছে যে প্রথমত বাংলাদেশের লাভ তো আমরা দেখতেই পাচ্ছি, এবং পাকিস্তানের এই যে জয়টা আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়াতেও এখন ধরুন যে শ্যুটটা ছিল, এবং ভারতীয় সাবেক ক্রিকেটাররা অনেক রকম কথা বলছিলেন, তারাও কিন্তু এখন বাধ্য হয়েছেন এই বিষয়ে চুপচাপ থাকতে এবং জাস্ট দেখতে যে পাকিস্তান কিভাবে তাদের দাবিটা একটা ম্যাচ না খেলার ঘোষণা দিয়ে আদায় করে ছাড়লো। এবার একটু আসলে জানতে চাই যে আমরা বিসিবির একটা প্রেস রিলিজ দেখেছি গতকাল, খুব সম্ভবত রাত 10:30টায়। সেখানে অনুরোধ করেছেন বিসিবি সভাপতি যে ইকোসিস্টেমকে রক্ষা করার জন্য এই ম্যাচটা আসলে খেলা দরকার, এবং তার বোধহয় হাফ এন আওয়ার পর আইসিসি বলল যে বাংলাদেশের উপর আসলে কোনো শাস্তি থাকছে না, জরিমানা থাকছে না। তার বোধহয় 2 ঘন্টা পর পাকিস্তান সরকার থেকে সেই টুইটটা, মানে সবকিছু মনে হচ্ছে বেশ স্ক্রিপ্টেড, একটার পর একটা। এরকম কি, বা আমরা যেমনটা বলছি বিসিবি সভাপতি অনুরোধ করেছেন তাতেই মহসিন নাকভি বা শাহজাদ শরীফরা তারা আসলে মেনে নিয়েছেন, এতটা সহজ? বা এখানে কি বুলবুলকে আসলে কোনো রকম হিসেবে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে বিষয়টাই ছিল আসলে ত্রিপক্ষীয়, আইসিসি, পিসিবি এবং বিসিবি। এখন ধরুন আইসিসি মাদার বডি, তাদের ম্যাচ অর্গানাইজ করতে হবে, এবং ভারত পাকিস্তান ম্যাচ মানে আপনি যদি দেখে থাকেন আলোচনা, আপনি নিশ্চয়ই রিপোর্ট করে দেখবেন যে অলমোস্ট 200 মিলিয়ন প্লাস একটা টুর্নামেন্টের 40% রেভিনিউ এখান থেকেই আসে। রাইট, সো সেই ম্যাচটা যে কোনো মূল্যে আইসিসি কে করতে হবে। এখন এইটার জন্য তারা পিসিবির কাছে, তো পিসিবি তো ম্যাচটা বর্জন করেছে, তো পিসিবিকে বলতে গিয়েছে, পিসিবির একটাই দাবি ছিল বাংলাদেশকে সুবিধা দেয়া, বাংলাদেশকে নিয়ে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই অন্যায়, মানে তারা এই অন্যায় প্রতিবাদ করেছে। সো তখন তারা বাধ্য হয়েছে বিসিবিকে এর সঙ্গে ইনভলভ করতে। ইন দ্য মিন টাইম আইসিসি থেকে আসলে বিসিবির সঙ্গে আগে থেকে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে সিনারিওটা আমরা এটা করতে যাচ্ছি, উই নিড ইউর সাপোর্ট। একই সঙ্গে পিসিবির সঙ্গে যোগাযোগ করছিলেন, এবং তখন আসলে বিসিবি এবং পিসিবির এই মানে আর্জেন্ট একটা বৈঠক, যেটা আমিনুল ইসলাম বুলবুল উঠে গিয়েছেন। ফলে সবগুলো ঘটনা খুব পরপর ঘটেছে, আপনি ঠিকই বলেছেন। একই সাথে মিটিং শেষে বিবৃতি, এবং পাকিস্তান সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদেরকে তারা মেনশন করেছে হচ্ছে শ্রীলঙ্কা, ইউএই, অবভিয়াসলি শ্রীলঙ্কা আয়োজক, এবং ইউএই এর কথা বলেছে এবং আইসিসির কথা বলেছে, এবং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ক্রিকেট তারা এটা করতে চেয়েছে, যেটা বাংলাদেশে একই কথা বলেছে। সো এগেন এই একটা জায়গায় মনে হয় যে ধরুন বিগ থ্রির যে কনসেপ্টটা 2014 থেকে রেভিনিউ মডেল চেঞ্জ হলো, মানে আনুষ্ঠানিকভাবে 2-1 বছর হলো, এবং সেখানে আসলে বিগ ওয়ানই এখন বলা হয় ভারত, এবং সেই জায়গাটায় পাকিস্তান একটা দাবি নিয়ে এগেনস্ট ইন্ডিয়া বা আইসিসি, তারা সেটাকে বাধ্য করেছে তাদের দাবিটা পূরণ করে নিতে, এবং একই সাথে অনেকগুলো বিষয় এখানে রেভিনিউ মডেলের কথাটাও তোলা ছিল পিসিবি, যদিও সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি, বাট স্টিল এই প্রশ্নগুলো তার মানে এখন থেকে রেগুলার উঠতে থাকবে সামনে আইসিসি যতগুলো হবে। হাইব্রিড মডেলের কথা ছিল 2027 পর্যন্ত, সেটা অটোমেটিক্যালি 2031 পর্যন্ত বর্ধিত করার কথা শোনা যাচ্ছে। সো সব মিলে এই একটা জায়গায় আমার মনে হয় যে এই বহুদিন পর আইসিসিতে কোনো একটা আমরা সরলীকরণ, মেরুকরণ দেখলাম, যে ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান, বাংলাদেশ এন্ড আদার নেশনস, এবং সেই জায়গাটায় তারা জিতেছে। ভারতকে ক্ষেত্রে আসলে খুব বেশি ভূমিকা নিতে আমরা দেখিনি গতকালকের ঘটনা প্রবাহে, সেখানে বরং আইসিসি এসে পিসিবির কাছে বসেছে, এবং একই সঙ্গে বিসিবিকেও একটা বার্তা তারা দিতে পেরেছে যে যেটা নিয়ে আমাদের কনসার্ন ছিল, ভবিষ্যৎ কি হবে, এমনকি সবগুলো তারা নিশ্চিত করেছে। এবং ইভেন এমনকি যে আইসিসির যে ডিসপিউট রেজলিউশন কমিটি আছে, ডিআরসি, যেটাতে বাংলাদেশকে আগে বলা হয়েছিল তারা যেতে পারবে না এই গ্রাউন্ডে, হয় না যে আইসিসির কোন একটা সিদ্ধান্তের বিপক্ষে আপনি যাওয়ার জন্য একটা জায়গা থাকে, ডিআরসি যেটা আইসিসির অধীনেই স্বতন্ত্র সংস্থা,
এখন তারা বলছে যে বাংলাদেশ যদি চায়, যেহেতু এটা একটা রিগ্রেটেবল বা তারা যেটাকে বলেছে অফিসিয়ালি, বাংলাদেশ যদি চায় তারা সেখানেও এখন যেতে পারবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশ সেখানে যাবে। বাট ওভারঅল যেটা বললাম যে বহুদিন পর আইসিসিতে যেটা সবসময় একমুখী ছিল, এটা এখন আসলে বেশ কয়েকটা স্টেক আমরা দেখতে পাচ্ছি ভাগ হয়ে গেছে। তাহলে কি আমরা বলতে পারি পাকিস্তান যেভাবে বলেছিল যে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই ম্যাচটা খেলবো না, সেখান থেকে অনেকগুলো শর্ত তারপরে ম্যাচটা আমরা খেলবো, তার মানে হচ্ছে কখনোই আইসিসিকে আসলে বাগে পাওয়া যাচ্ছিল না, এইবার একটা সুযোগ সেটাকেই ক্যাশ করেছে পাকিস্তান নিঃসন্দেহে। এবং একই সাথে ওই মেসেজটা ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেয়া যে লেটস সে আধিপত্যবাদ ক্রিকেটে যেটা ভারতের, সেইটা আসলে মোটামুটি একটা প্রশ্নের মধ্যেই ফেলেছে পাকিস্তান। এবং যেটা নিয়ে ধরুন যে খুব বেশি যে খুশি অন্যান্য ক্রিকেট বোর্ড সেটা নয়, কিন্তু তারা কখনোই সরাসরি এটার বিরুদ্ধে কিছু বলছে না। সো সেই জায়গাটায় পিসিবি এবং বাংলাদেশের অবস্থান নেওয়া, প্রথমত আপনি দেখেন বাংলাদেশের অবস্থানটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হয়েছে, বাংলাদেশ শুরু থেকে যে অবস্থানটা নিয়েছে সেটা তারা ধরে রাখতে পেরেছে এবং সেটাতে তাদের স্ট্যান্ড থেকেছে, হোয়াট এভার এটাতে তাদের লস হোক যেটাই হোক। পিসিবির ক্ষেত্রেও ব্যাপারটা দেখেন, তারাও হয়তো এখন মনে হবে আচ্ছা পাকিস্তান তো ঘুরে ফেললো, ইউটার্ন করলো, তারা তো এটাই করবে, এই বিষয়গুলো নিয়ে আগে আপনি পিসিবিকে নিয়ে মক করতে পারতেন, ট্রল করা যেত, আরে পাকিস্তান মানেই তো এটা করবে। কিন্তু এইবার তারা যেটা করে সেটাতে তাদের প্রশংসা পাচ্ছে, বিকজ তারা কিন্তু একটা শক্ত গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে এটা করেছে, নিজেদের অবস্থান ধরে রেখে আইসিসিকে বাধ্য করেছে তাদের দাবি মেনে নিতে এবং আরেকটা ক্রিকেটিং নেশনের জন্য। ফলে আমার মনে হয় যে ওই যে আলাপটা ছিল আপনাদের এখানে এর আগে আলাপটা হচ্ছিল যে সৌদি আরব, পাকিস্তান তারা মিলে আলাদা একটা গভর্নিং বডি করা, এটা আসলে একটা অবশ্যই একটা থ্রেট, কিন্তু যে কোনো স্পোর্টসে যখন ডিভাইড হয়ে যায় তো সেই জিনিস আসলে আইসিসি কোনোভাবে চায় না। ফলে এই কারণে পিসিবি মোটা দাগে বিগ থ্রির পর ওয়ান অফ দ্য বিগেস্ট নেশন, যারা আসলে যাদের রেভিনিউ বেশি এবং যারা অনেক অবদানও আছে ক্রিকেটে। ফলে তাদেরকে তো যখন ধরুন ওই আমরা যেটা বলছি অর্থের হিসাবের বাইরেও আরো অনেক রকম হিসাব আছে, যেমন বাংলাদেশে তারা বারবারই বলছে 20 কোটি দর্শক, সো পাকিস্তানেও এরকম কিন্তু অনেক দর্শক আছে, সেইটা আইসিসি হারাতে চাইবে না। ফলে সেইটার জন্য এই মেসেজটা পরিষ্কারভাবে পাকিস্তানের সুযোগ তো পেয়েছিল এবং সেটা তারা নিয়েছে পুরোপুরি। এবং অবশ্যই এখন যদি দেখেন আপনি 15 তারিখে মাঠের খেলায় যে ফলাফলই হোক সেটার খুব বেশি গুরুত্ব বহন করবে না, কারণ পাকিস্তানকে আমরা ধরে নিই এই ম্যাচে ভারত ফেভারিট, কিন্তু পাকিস্তান যেটা দিনের অবস্থান ধরে রেখে সেখানে এসেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশকে আরেকটা ক্রিকেটিং নেশন করে তারা সুবিধা পাইয়ে দিয়েছে। এখন বোধহয় ফোকাসটা থাকবে, আলোচনা থাকবে যে আবার ওই হাত মেলানোর বিষয়টা গিয়ে আমাদের ঠিকঠাক এবং আরো কি কি ঘটনা ঘটে সেইটা। সো এটা ইন্টারেস্টিং যে আমরা খেলায় ফিরছি, ক্রিকেট ম্যাচটা হচ্ছে যেটা আমরা চেয়েছিলাম অবভিয়াসলি। না, এই টিকিট নিয়েও বোধহয় বৈঠকে আলোচনা হয়েছে যে খেলার মাঠে তারা হাত মেলাবে বা এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, সেসব নিয়েও নিশ্চয়ই কথা হয়েছে। বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি যে বাংলাদেশ তো মোটামুটি একটা লটারি পেয়েই গিয়েছে, মানে বাংলাদেশের তো এই বৈঠকে আসলে থাকারই কথা ছিল না, সেখান থেকে ডেকেছে মধ্যরাতে তিনি গিয়েছেন এবং ফেরার সময় যেটা আমরা শুনলাম যে অনেক কিছুই তো হিসেবে পেয়েছে, মানে আমরা তো সব থেকে বেশি শঙ্কা করেছি যে শুধুই তো বিশ্বকাপ খেলা নয়, এর পরের যে আফটার ম্যাচটা কি হতে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে খুব একটা লস হয়নি, শুধু বিশ্বকাপে খেলতে পারেনি, এটাই কেন বাংলাদেশকে এত কিছু দিল শুধুমাত্র ওই ম্যাচটার জন্য, মানে 15 ফেব্রুয়ারি ম্যাচটার জন্য আইসিসি বাংলাদেশকে সবকিছু থেকে রিলিজ করে দিল? না, শুধু 15 ফেব্রুয়ারি আসলে নয়, একই সাথে ধরুন একটা ক্রিকেটিং নেশন এগেন যাদের ধরুন 20 কোটির মতো দর্শক আছে, ক্রিকেট পাগল জাতি, তাদেরকে আসলে ধরুন যেটা বলে যে বাংলা কথায় যে আসলে চেতাতে চায়নি আইসিসি, চেয়েছে যেন ওকে ঠিক আছে একটা ঘটনা নাকি এমন ঘটেছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর আমরা নিশ্চয়ই দেখেছি যে যেই ম্যাচটা আসলে বাংলাদেশের খেলার কথা, মানে স্কটল্যান্ড তো আসলে খেলছে, সে জায়গায় কোনো আসলে দর্শক নেই। গতকাল যে ম্যাচটা হলো ইতালি স্কটল্যান্ড, একদম ইডেন গার্ডেন্স খাখা করছে, মানে এইটা তো অনুমিতই ছিল যে এই ম্যাচে আসলে ওরকম দর্শক হবে না, অবভিয়াসলি বাংলাদেশ থাকলে যেটা হতো সেটা হচ্ছে না। এবং তার চেয়ে বড় কথা বাংলাদেশ থেকে প্রচুর ট্রাভেল করতো ইন্ডিয়াতে, সেটাও হচ্ছে না। ভিসা নীতিতে নিশ্চয়ই তারা কিছু না কিছু চেঞ্জ আনতো বিশ্বকাপ ঘিরে। ফলে ওইটা আসলে অনুমিতই ছিল যে এই ম্যাচগুলোতে বাংলাদেশের ম্যাচ নেই, ফলে ওই রিপ্লেস ম্যাচগুলোতে স্কটল্যান্ডে খেলা দেখতে আসলে কত দর্শক বা যাবে। কিন্তু একই সাথে ধরুন প্রথমত হচ্ছে বাংলাদেশকে যে আমরা আগে থেকে জানি 2031 বিশ্বকাপের সহ আয়োজক বাংলাদেশ, কিন্তু এখন আরেকটা টুর্নামেন্ট গিফট করা হচ্ছে বাংলাদেশকে। তার মানে হচ্ছে যে এইটা থেকে কোনো আর্থিক ধরুন বেনিফিট বা লস হচ্ছে না বাংলাদেশের, মানে কোনো লস হচ্ছে না বা কোনো লাভও হচ্ছে না, গেলে যে কিছু না কিছু তো আসতো দেশের ক্রিকেটের জন্য এবং সব সেটা হচ্ছে না। ফলে এই যেন একটা হোস্টিং করে তারা সেটা ক্ষতিটা পুষিয়ে নিতে পারে অনেকটা সেটার জন্য। বাট আমার মনে হয় যে গোয়িং ব্যাক টু ইয়ার কোশ্চেন, এই বিষয়গুলো আমরা এর মধ্যে আলোচনা করেছি। প্রথমত হচ্ছে পাকিস্তানের শক্ত অবস্থানের কারণেই আসলে তারা বাধ্য হয়েছে। আমার মনে হয় যদি পাকিস্তান বাংলাদেশ না বলে যদি আয়ারল্যান্ডকে নিয়ে কিছু বলতো, লেটস সে পাকিস্তান ঘোষণা দিল আমরা জিম্বাবুয়েকে আসতে হবে বিশ্বকাপে, না হলে আমরা খেলবো না, ধরুন জিম্বাবুয়ের জায়গায় বাংলাদেশের জায়গায় জিম্বাবুয়ে, তাহলে আইসিসি আসলে জিম্বাবুয়ের কাছেই যেত
Okay. বাংলাদেশের কাছে গিয়েছে বিকজ অফ প্রথমত হচ্ছে পাকিস্তান, অ্যান্ড সেকেন্ডলি ওই যে বাংলাদেশের একটা বড় একটা মার্কেট আছে, সেই মার্কেটটা যেন কোনোভাবে আনস্টেবল না হয়, একটা ঘটনা, একটা ওয়ান অফ ইভেন্ট হিসেবে তারা রাখতে চেয়েছে। এরপরে ফিউচার ইভেন্টগুলোর বরং তারা নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশকে, একই সাথে সেখানে টুর্নামেন্টও দিচ্ছে। সো অফকোর্স এগেইন ক্রেডিট গোস টু পিসিবি, এবং একই সাথে বিসিবিকেও এই ধন্যবাদটা দিতে হবে, তারা নিজেদের অবস্থান ধরে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে তাদের জায়গায় ঠিক ছিল। এবার বিসিবির প্রেস রিলিজ থেকে আরেকটা প্রশ্ন আসলে আপনার কাছে করতে চাই। ইকোসিস্টেম নিয়ে কথা বলেছেন, আমি বলবো বাংলাদেশের ক্রিকেটের ইকোসিস্টেম ঠিকঠাক আছে, মানে আমরা ঠিকঠাক মতো সবকিছু চালাতে পারছি? ওয়েল, সেটা তো অবশ্যই না, এবং এটা তো আসলে বহু বছর ধরে এই ঘটনাগুলো বা আলোচনাগুলো হয়েছে, নানান অ্যাঙ্গেল থেকে রিপোর্ট হয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা একটা চেষ্টা দেখতে পাচ্ছি। কিরকম চেষ্টা? আপনি দেখেন একই সাথে এখন অনেকগুলো ক্রিকেট চলছে, যেটা আমরা সবসময় চেয়েছি ক্রিকেট শুধু ন্যাশনাল টিম ঢাকা কেন্দ্রিক হবে না, সারা দেশে ছড়িয়ে যাবে, সেটার একটা চেষ্টা হচ্ছে। উইকেট করার কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, স্টেডিয়ামগুলো সংস্কার হচ্ছে, আপনি এখন দেখেন একই সাথে আমরা কতগুলো টুর্নামেন্ট দেখলাম। কিন্তু এই সময়টাই আসলে বিসিবির নেতিবাচক খবরগুলো এত বেশি সামনে এসেছে, যেটা খুবই দুঃখজনক। কিন্তু গতকালের কথাটাই যদি আপনি বলেন, এরকম ঘটনা আগে ঘটেনি। গতকাল অদম্য টুর্নামেন্টের ফাইনাল ছিল, এক্স্যাক্টলি, মানে হঠাৎ করে বিসিবি যেন সাংবাদিকদের তাদের প্রতিপক্ষ মনে করছে বলেই এখন মনে হচ্ছে, যেটা তারা বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, না আমরা একই স্টেক হোল্ডার, কিন্তু আচরণে সেটা মনে হচ্ছে না। ফলে এই যে আমি যেটা বললাম যে বিসিবি একই সাথে যে চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটা আড়ালে পড়ে যাচ্ছে বিসিবির এই নেতিবাচক বিষয়গুলো সামনে দিয়ে। ধরুন ডিরেক্টরদের উল্টোপাল্টা বক্তব্য, মন্তব্য, সাংবাদিকদের মিডিয়াকে প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এবং ধরুন অতি কথন কারো কারো, এবং হঠাৎ করে কিছু নিয়ম নীতি, যেটা আপনি আসলে একজন সাধারণ দর্শকেরও বোঝার কথা, যে সাংবাদিকের কাজ ছবি তোলা, বহুবার ওই গ্যালারিতেই দাঁড়িয়ে ধরুন দেশের রাষ্ট্রপ্রধানরা খেলা দেখেছে, সেসব ছবি এসেছে পত্রিকায়, হঠাৎ করে একটা ছবি নিয়ে তাদের আপত্তি, কারণ এই ছবিতে তাদের ভেতরের খবর বাইরে আসছে। ফলে এই জিনিসগুলো আসলে বিসিবিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে, এবং অবভিয়াসলি যারা দায়িত্বে আছেন, এখন মনে করা হচ্ছিল নতুন বিসিবি নতুনভাবে যাবে, কিন্তু তাদের চিন্তা ভাবনা যেন অনেক বেশি এখনো সেই ডাইনোসর যুগেরই চিন্তা ভাবনা, যে না তারা যেটা বলতে চাইবে শুধু সেটাই আমরা শোনাবো মানুষকে বা মানুষের কাছে যাবে। সো একই সাথে তাদের আসলে দুটোকেই গ্রহণ করতে হবে, ভালো এবং খারাপ। সেটা গ্রহণ না করলে তারা এগোতে পারবে না। কিন্তু এখনো বিসিবির মানসিকতা না, আমরা যেটা ভালো কাজ করছি আপনারা সেটাই শুধু প্রচার করেন, আমাদের নেতিবাচক খবরগুলো একটু আড়াল করে রাখুন। মানে ইট ক্যান নট গো অন ইন মডার্ন ওয়ার্ল্ড। মানে এটার কারণ কি? আগে তো আমরা দেখতাম যে সবকিছুই করা যেত, যেটা ভুল সেটাকে ভুল বলা যেত, খারাপকে খারাপ বলা যেত, সাদাকে সাদা বলা যেত, মানে সবকিছু। কিন্তু এখন সামহাও মনে হচ্ছে সাংবাদিকরা বলতে গিয়েও বলতে পারছে না, প্রচ্ছন্ন একটা প্রভাব বোধহয় সবসময় থেকে যাচ্ছে, এবং পরে হার্ড লাইনে যেতে হচ্ছে। এটার মনে প্রধান কারণ একটা বিশেষ পরিস্থিতিতে পুরো বাংলাদেশ আসলে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে হয়ে যাচ্ছে। আমরা বলছি 12 তারিখ নির্বাচন, তারপরে আসলে দেশ স্টেবল হবে। সো তার আগে ধরুন বিসিবিতেই আপনি দেখেন অনেকগুলো ঘটনা ঘটেছে, নির্বাচন থেকে শুরু করে বিসিবির সভাপতি কয়েকবার পরিবর্তন হলেন, বিভিন্ন পক্ষ বিপক্ষ উঠে আসছে, পাল্টাপাল্টে সব চলছে। ফলে এই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যারা দায়িত্বে আছেন, তারা আসলে কাউকে ট্রাস্ট করতে পারছেন না। তারা ভাবছেন বোধহয় যে তারা একটা স্ক্রুটিনির মধ্যে আছেন, সারাক্ষণ টেনশনের মধ্যে আছেন, এবং এই জায়গাটা তারা প্রত্যেককেই সন্দেহের চোখে দেখছেন। এক্স্যাক্টলি, এবং যখন নিজেদের ভেতরেও তারা এই বিষয়গুলো আস্তে আস্তে, ধরুন হয় না যে আপনার অফিসে যখন যখন আপনি অন্য অফিস থেকে একটু আড়ালে থাকবেন, চুপচাপ থাকবেন, বিসিবির ক্ষেত্রে সেটা ঘটেছে। আমরা কিছু জিনিস তো একেবারেই পরিষ্কার, ডিরেক্টর একে অন্যের বিপক্ষে কথা বলছেন, নানান অসন্তুষ্টি প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের সামনে এসে, আবার সেই সংবাদ মাধ্যমে গিয়ে তারা নিষিদ্ধ করার চেষ্টা করছেন। এই সময়টায় তারা আসলে বাইরের বিষয়গুলো থেকে নিজেদের একটু আড়াল করার জন্যই ধরুন বিসিবিতে অনেক বছরে অনেক রকম সমালোচনা, কিন্তু কখনোই এরকম সমালোচনা আপনি দেখবেন না। অ্যাটলিস্ট বিসিবির আগের যারা প্রেসিডেন্ট ছিলেন প্রত্যেকে কিন্তু গণমাধ্যমের সামনে এসে কথা বলেছেন খোলাখুলি, এবং আপনি সেই প্রশ্নগুলো করতে পেরেছেন, অনেক সমালোচনাও করা হয়েছে। এখন সেই সমালোচনা আসলে নিতে পারতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার মনে হয় কয়েকজনের জন্যই এই জটিলতাটা বেশি হয়েছে, যে তারা আসলে ধরুন বেশ কিছু আমরা জানি যে নানান অভিযোগ আছে, দুর্নীতির কথা আছে, কিছু বিষয়টা ট্রান্সপারেন্সির অভাব আছেই, এবং এইটা নিয়ে আসলে তারা এখনো ঠিক প্রস্তুত না যে তারা আসলে ঠিক কিভাবে জিনিসগুলো ফেস করবেন। প্রবাবলি তারা কোনো নিজেদের মধ্যেই হয়তো কোনো রণকৌশল ঠিক করছেন, সেটা করে হয়তো তারাও ওয়েট করছেন খুব শীঘ্রই সামনে এই বিষয়গুলো যতটা সম্ভব তারা পেছনে রেখে সামনে আসতে পারবেন। বাট স্টিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সংস্থা যেখানে সবার নজর থাকে, সারা দেশের মানুষের, এমন না যে মিডিয়া ছাড়া সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ এটা নিয়ে কথা হতে থাকে, আলোচনা হতে থাকে। সো তাদের দিক থেকে এমন একজন যাদের নেতৃত্বে আমিনুল ইসলাম বুলবুল, যিনি আইসিসিতে কাজ করে এসেছেন, আরেকটু আমরা আশা করেছিলাম
ওপেন বুকের মতো হবে, প্রফেশনালিজমটা যেটা আসলে মুখে বলেছেন সেটা দেখা যাবে, সেটা আমরা দেখছি না। যেন মনে হচ্ছে যে বাংলাদেশ টিপিক্যাল ভাবেই আমলারা যেভাবে কাজ করেন তারাও সেভাবে কাজ করছেন। এখন কি মনে হয়, মানে হচ্ছে তো একটার পর একটা সমস্যা আসলে বেরিয়ে যাচ্ছে, সমস্যার সমাধান হবে কিনা? আমরা যদিও 12 তারিখের কথাই সবাই বলছি, আদৌ 12 তারিখের পরে কি হয় সেটা তো আসলে আমরা জানি না। কি মনে হয়, মানে স্থিতিশীলতা আসবে কিনা? এগেন উই হোপ। এখানে আসলে আমরা স্পেকুলেটও কিছু করতে চাই না বা কোনো কিছু আগাম বলাটাও ডিফিকাল্ট, বাট উই জাস্ট হোপ যে অবশ্যই আসবে। কারণ না আসলে আসলে প্রথমত ক্রিকেটটা একটা জায়গা যেখানে আপনি সবকিছুর বাইরে থেকে এসে আপনি একে তো উপভোগ করেন, অন্য সবকিছু ভুলে থাকেন। শান্ত গতকাল নিশ্চয়ই আবারও আর একবার বলেছে, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিশ্বকাপের সাথে আসলে কোনো কিছু, মানে সেই ইয়েটা সবসময় থাকবে, সেই দুঃখটা বিশ্বকাপ যে খেলতে পারলো না, এইটা তো অবশ্যই থাকবে। ক্রিকেটারের দিক থেকে চিন্তা করলে এটা তো অবভিয়াসলি একটা বড় লস। কিন্তু whatever happened has happened, আপনি ইউ ক্যান নট চেঞ্জ দ্যাট। সো আপনি বরং সামনে বাংলাদেশ যদি লেটস সে মার্চে যে সিরিজগুলো শুরু হবে ইন্টারন্যাশনাল, তখন থেকে বাংলাদেশ যখন মাঠে পারফরমেন্স করতে হবে ক্রিকেটারদের, সবচেয়ে বড় কথা একটা দুটো জয় পাবেন, দেখবেন মানুষ, আমরাই সব ভুলে যাবো তখন অতীতের সমস্ত কিছু। এটা অবশ্যই বড় লস, বাট উই ওয়ান্ট টু লুক ফরওয়ার্ড ইন দ্য ফিউচার। নিশ্চয়ই আমরা সবাই আসলে সবসময় ভালো কিছুর প্রত্যাশাই করি, এছাড়া আসলে আমাদের হাতে আর কোনো কিছুই নেই করার মতো। দেখা যাক, আসলে আমরা একেবারে এত একটা খারাপ সময় দেখে ফেলেছি দেশের ক্রিকেটের, ওইটা আসলে আর কোনোভাবেই দেখতে চাই না। ভালো দিন নিশ্চয়ই আসবে, দেশের ক্রিকেট, পুরো ক্রিকেট দুনিয়াতে একটা স্থিতিশীলতা আসবে, সেটা নিশ্চয়ই আমরা প্রত্যেকে প্রত্যাশা করতে পারি। ফয়সাল দিদিমের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।